উনি যে ব্লেমগুলা এই মেয়েটাকে দিচ্ছেন যে উনি 1 মাসের মাথায় মেয়েটাকে 1 মাস সংসার করেছেন ছেড়ে দিয়েছেন, কিন্তু যে ব্লেমগুলা দিচ্ছেন তার কোনো লিগ্যাল এভিডেন্স আমাদেরকে উনি দেখাতে পারেন নাই। দ্বিতীয় বিয়ে করা লাগবে না, যদি আপনার কাছে দ্বিতীয় বিয়ে না দেয়, এই জন্য আমি দেশ এবং সবার কাছে আমি আহ্বান জানাবো আপনার চেহারা চেনার জন্য। ইমরানের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আর বিয়ে না করতে পারে, সারা বাংলাদেশের মানুষ দেখো। স্বর্ণা নামের এই মেয়েটিকে কেন বিয়ের 1 মাস পরে ডিভোর্স করলেন? একজন মেরিন ইঞ্জিনিয়ার বিয়ের 1 মাস পরে কেন ডিভোর্স করলেন? এটা কি টাকার গরম? এইটাই তো দেখলাম। ছেলেটির নাম মোহাম্মদ ইমরান, পিতা মোহাম্মদ শাহজাহান, সাং আলিয়াপুর, পোস্ট অফিস ইসলামাবাদ, থানা ও জেলা পটুয়াখালী। একবার ভেবে দেখুন, এই পরিস্থিতিতে আপনার সন্তান, আপনার বোন, তাহলে আপনি কি করতেন? পরিচালক প্রশাসন জনাব সৈয়দ রায়হান মহোদয় মেয়েটির অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায়। আসসালামু আলাইকুম। ভিতরে না, বাসার ভিতরে আসবো না, আপনারা একটু এদিকে আসেন, না যাওয়াটাই আমাদের। হ্যাঁ, ক্যামেরা অন আছে, ক্যামেরা দুইটা অন রাখো। আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের ইনভেস্টিগেশন ভিডিও। স্বর্ণা কি হয় উনি আপনার? উনি কি হয়? তাই আচ্ছা, বসেন, আপনার সবাই আছে, সমস্যা নেই। তাই ভাই কি ভাই নাম কি আপনার? বসেন, আমার নাম শাহজালাল মোল্লা। আমি সৈয়দ রায়হান। হ্যাঁ, আসেন, পরিচিত হই। হ্যাঁ, বলছি, আপনার বসেন। না, চলো, কোরআন শরীফ পড়ছে তো, এখানে বসেন আপনার। কোথায় উনি? আমি সৈয়দ রায়হান, টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পরিচালক, ঢাকা থেকে আসছি। হ্যাঁ, আমার সংস্থা এই যে অভিযোগ করছে এই স্বর্ণা এই মেয়েটি, কি বিষয় আপনাদের মাঝে, কি সমস্যা? আচ্ছা, এটা তো আমরা কাগজপত্রেই তো ইয়া করা আছে। কি আছে? আমি তো এক্ষেত্রে জবাব কি দেবো, আমার দিতে হবে না? গার্জিয়ান, আমার বাবা মা আছে, ওনার সাথেই বলবো, যেহেতু আপনি প্রথম আসছেন বড় ভাই, এই জন্য আপনার সাথে প্রথম ইয়ে করলাম। হ্যাঁ, মানে কি বিষয়টা কি বলেন তো একটু। বিষয়টা হচ্ছে, দেখেন, আইন একটা জিনিস, সামাজিকতা একটা জিনিস, আর একটা হচ্ছে আমরা যেহেতু মানুষ, ভুল ত্রুটি সবার ভিতরে আছে। জি, তো আমার ভুল হইতে পারে, ভুল কিন্তু আপনারও হইতে পারে। ইভেন এই যে ভাই আসছে, আইনের লোক, ভুল কিন্তু তারও হইতে পারে। একটা ভুল হওয়ার পরে যদি আপনি সিনিয়র হন, জুনিয়র হন, যাই হোক, ভুল হলে ভুল কিন্তু শুধরানোর একটা সময় থাকে। যে কোনো ব্যাপার নিয়েই ভুল হইতে পারে। তো বিয়ে এমন একটা বিষয়, অ্যাজ এ মুসলিম, এবং আমরা খুব কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির লোকজন, আমরা চেষ্টা করি যাতে আমাদের সামাজিকতা। বসো বসো, হ্যাঁ বসো। আব্বা মনে হয় গোসল করতেছে। একসাথে সবাই বসে কথাগুলো শেষ করে না, এক কথা দিবেন না বলে। এখন আপনাদের অভিভাবক কে? মানে আমার বাবা আছেন, এবং আমি যেহেতু আমার ছোট ভাই অভিভাবক, ওর অভিভাবক, আমিও অভিভাবক। আচ্ছা, আর আমরা একটা জায়গা থেকে আমি মেইন কথা বলবো ওনার সাথে, যেহেতু হাজবেন্ড ওয়াইফ, জি জি জি, অবশ্যই। কমপ্লেইনটা ওনার বিরুদ্ধে, হ্যাঁ, ওনার সাথে। আপনার তো স্ত্রী, তাই না? কি সমস্যা কি বলেন তো? সমস্যা আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা আছে, তার আচার আচরণের সমস্যা আছে, হ্যাঁ, তার ভিতরে উচ্ছৃঙ্খলতা আছে, তার ভিতরে বেপরোয়া জীবনযাপনের লক্ষণ দেখা যাচ্ছে, তার ভিতরে আর্থিক টাকা পয়সার যে ব্যাপারগুলো আছে,
আপনি কিসে চাকরি করেন? মার্চেন্ট নেভিতে আছি। তাই কোথায়, কোন ইয়েতে? আমি লাস্ট বাংলাদেশি ফ্ল্যাগ আর্টিস্ট শিপিংয়ে জব করতাম, আপাতত বাসায় আছি, আমি এখনো জয়েন করি। আপনাদের বিয়ের কাবিন কত টাকার? 5 লক্ষ 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কাবিন ছিল, 1 লক্ষ টাকা ওষুধ। এখানে আপনাদের বিবাহের সময় কত বছর? বছরখানেক হয়েছে, 1 বছর 2 মাসের উপর। কতদিনের জন্য আপনি ঘর সংসার কাটিয়েছেন? মাসখানেক। 1 মাসের ভিতরে আপনি কি বুঝতেন, কি পেলেন তার ভিতরে ব্যাপার? আর আপনি এভাবে চার্জ করে কথা বলেন না, না, আমাকে চার্জ করে না, না, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। না, 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 তা দেন, কিন্তু আপনি আপনার একটা লিমিট আছে, সেই লিমিটের ভিতরে থাকেন, তারপর প্রশ্ন করেন। আপনার টোনটা খুব খারাপ শোনা যাচ্ছে। না, না, ভাই, আমি ভাইয়া শুনুন প্লিজ। 1 মাস জীবনে আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমি অডিট অফিসার, বাংলাদেশ টিম পজিটিভ। আচ্ছা, থ্যাংক ইউ, কিন্তু ঠিক আছে, শুনেন, একটু কাইন্ডলি বলেন। আমি বলি শুনেন, আমার প্রশ্ন করার রাইট আছে। না, অবশ্যই আছে। আরে ভাই, আমরাও বিবাহ শাদী করছি। হ্যাঁ, 1 মাস বিবাহ 15 দিন তো যাই আমি বাসর করি। আচ্ছা, তার ভিতরে এর ভিতরে কি আসে, তার ভিতরে আপনি যে কটা কমপ্লেইন দিলেন, আচ্ছা, এগুলো লজিক্যালি অবশ্যই লজিক্যাল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো আমার বাবা গার্জিয়ান, আমাদের কিছু তো বলার থাকতে পারে না। আমি একটা জিনিস বলছিলাম যে আইন একটা জিনিস, সামাজিকতা একটা জিনিস। কারণ আপনাদের কাছে আমি 2 মিনিট সময় নিই। স্বামী স্ত্রীর ভিতরে প্রবলেম হইতেই পারে, যে কোনো কারোর ভিতরে। আমার স্ত্রীর সাথে আমার প্রবলেম হইতে পারে, আমার মায়ের সাথে আমার বাবার প্রবলেম হইতে, কিন্তু এই জিনিসটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? তাদের ভিতরে মনোমালিন্য দূরত্ব ছিল, ওই প্রথম আসছে, এর কিন্তু তুলে আনিনি আমরা। হ্যাঁ, তো যখন তুলে আনিনি, সে অস্বাভাবিকভাবে যাবে। এই বাসায় আসার তো তার রাইট আছে, অবশ্যই রাইট আছে। সে আসছে, আসার পরে তার মানে অ্যাটিটিউড কি হওয়া উচিত? অবশ্যই, যেহেতু তার স্বামীর সাথে সে ঘর করতে চায়, সেই জন্যই তো আসছে। আসার পরে তার অ্যাটিটিউড যদি থাকে, আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করা, যে আমি সুইসাইড করছি, এই দড়ি, এই চাকু, এই ঔষধ। তারপরে আপনি যদি আপনার অ্যাটিটিউড থাকে এরকম, মানে তারা রেকর্ডিং করবে আমাদের ভাষ্য কি। তার ছোট ভাই আছে, হয়তো সাথে এখনো আছে, তারা এই বাসায়, সে যখন প্রথম আসছে ঘর সংসার করার জন্য, তার অ্যাটিটিউড হলো গিয়া এই পর্যায়ে ব্ল্যাকমেল করা। আমার আম্মা, তার শাশুড়ি প্রথম জিজ্ঞেস করছে, তুমি এভাবে আসছো, জিজ্ঞেস করতেই পারে না শাশুড়ি। তখন তার যে প্রথম শাশুড়ির সাথে তার যে স্টেটমেন্ট, সেগুলোই তো খুব মানে বাজে পর্যায়ে হয়। এখন এগুলোও সংসার ভাঙার জন্য যথেষ্ট না। সংসার ভাঙার জন্য কি, এটা আমি বললাম যে আমাদের তো একটা সামাজিক সংসার ভাঙা, এটা সম্পূর্ণ স্বামী স্ত্রীর ব্যাপার। আমরা চাই, আমরা সর্বশেষ চাইছি, তার সে তো সামনে সর্বশেষও চাইছি, এখনো তার যদি হাজবেন্ড, তার মানে আমরা গার্জিয়ান, আমি তার বড় ভাই হিসেবে, আমার বাবা মা একই কথা বলবে, যদি তারা স্বামী স্ত্রী এখনো মিলতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি গার্জিয়ান হিসেবে আমি তো স্টেটমেন্ট দিলাম এই সামনে, এবং তার কাছে আপনারা জিজ্ঞেস করেন অন ক্যামেরা, আমি স্ত্রীর মধ্যে সমস্যাটা তারা বলুক আমাদের এটা নিয়ে অন ক্যামেরা সে স্টেটমেন্ট দেখ। ভাই আপনারা তো আছেন যে আমরা গার্জিয়ান। হ্যাঁ ভাই, ইমরান ভাই, তাই না? শুনেন, আমি বলি, আমাকে বিয়ে করাইছে আমার বাবা মা বড় ভাই। এই যে আমার বড় ভাই বিয়ে করাইছে, তাকে আমি চিনি না। তাকে চিনেন না? না, তাকে আমি বিয়ের আগে চিনতাম না, আচ্ছা, একদমই চিনতাম না। এটা ভালো, তবে বাবা মাকে সম্মান করে বিয়ে হ্যাঁ, করছেন। সেটাই। গুড। শুনেন, এই যে আমার বড় ভাই, হ্যাঁ, সে আমাকে বিয়ে করাইছে। ওই যে তার বড় ভাই, খালাতো ভাই, হ্যাঁ, সে তাকে বিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু কোনো চেনা জানা কিছুই ছিল না, কিচ্ছু না, একদম কিচ্ছু না। এখন ইমরান ভাই, হ্যাঁ। আপনার বিরুদ্ধে তো বাদীর কোনো কমপ্লেইন নেই তার কমপ্লেন কার বিরুদ্ধে? যে বড় ভাই, হ্যাঁ, তারপর আপনার আম্মু, হ্যাঁ, আব্বু, হ্যাঁ, তাদের বিরুদ্ধে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে তার কোনো কমপ্লেইনই নেই যে আমার স্বামী তাহলে- আমাকে টোটালি কখনো তাহলে এই জন্যই আল্লাহর বিচার হইলো গিয়ে এইটা যে আমাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সে বলে না তার জীবনে এর থেকে আরো খারাপ হবে, আল্লাহর লানত। শুনেন, আপনার হাজবেন্ড যে তাকে আমাদের উপরে ইয়া। কথা বলছে, আচ্ছা, আমি এটা জিনিস এই শুনেন, আমি কথা কেন বলবো ভাই? আমার তো বস্তিতে জন্ম হয় না। না শুনেন, আপনি এসব রেকর্ডিং করে নাটক মাটক করে এগুলো কে ওকে বাজে কথা বলা, এগুলোর শিক্ষা তো আমার ফ্যামিলি থেকে আমাকে দেয় নাই।
দেশে আইন আছে, বিয়ে একটা আইন, এটা ধর্মীয় এবং আব্বা রাষ্ট্রীয় কই আইন। আপনি একটু রেডি হয়ে নেন। অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে নাই, বিয়ে হচ্ছে অভিযোগ স্বামীর বিরুদ্ধে নাই, অভিযোগ আমার বিরুদ্ধে। না আমার বাপের লগে আমি আপনি বিয়েটা পুতুল খেলা? পুতুল খেলা না। আমার মন চাইলো। না, 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 না। শোনেন, আমি একটা কথা বলি, না না না, বিয়ে পুতুল খেলা। উচিত কথা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ না নিজের বিপক্ষে না যায়। না না না, আমি ওইটাই জানেন? বলতেছি। আজকে আপনার বোন দিয়ে পাবেন না, আপনি মনে করেন আপনার একটা বোন আপনি বিয়ে দিয়েছেন, হ্যাঁ, আমার মন চাইলো আমি 5 লক্ষ টাকা কাবিন দিয়ে ছেড়ে দিলাম, হ্যাঁ, তার সতীর্থের দাম 5 লক্ষ টাকা। এই কথা তো এখনকার না, অন ক্যামেরা সে বলুক ভাই। আর ভাই আপনি লাউডলি কথা বলেন কেন, আপনি আস্তে কথা বলেন। এরকম ভাই, সবাই বলবে। হ্যাঁ, আমার বয়সটা এরকম, আমি সরি। আপনি বয়সে এরকম, আপনি না না কিছু নাই। আচ্ছা আপনি তুমি কথা কইও না। ইমরান শোনেন, তুমি কথা কইও না। না ভদ্র আমরা চরম অসভ্য। তোমাদের সাথে অসভ্য তো আরে শুনেন, তোরাইলো বাট করে আপনারা আপনারা সাইড টু করবেন না। শুনেন শুনেন, পুলিশ লইয়া তুই কথা বললে তোর তো সময় কেন? বলা হইছিল না না এই ভাই আপনার কথাই তো হচ্ছে না। এই আপনি যে বললেন যে পুলিশ নিয়ে আসো, পুলিশ তো আসবে, পুলিশ ভালো কাজে আসে, ভাইজানের নাম জানেন? পুলিশটাও তো কিছুই হয় না। বাবা বসেন আমরা এই কুম্ভ নাই আপনি বলেন এই 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 লোকটা তো আসলে আপনারা আসেন তো থানায় বসবো আপনাদের সাথে, আসেন। আমরা থানায় যাব হ্যাঁ, আসেন। আপনি আমার সামনে তাকে ধাক্কা দিলেন কেন? তাকে ধাক্কা দিলেন কেন? গাড়ি ধাক্কা দিছে। এই যে তাকে ধাক্কা দিলেন কেন? সে আমার বন্ধু, সে আমার বন্ধু। আরে ভাই, কথা কম বলেন আপনি। ভাইয়া বসেন, আমরা তো এখানে ছিলাম ভাই, সরি বসেন বসেন ভাই, আমি বসেন, আমি তো বলি একটা কথা বাইরে বসেন না। না ভাই আমরা কষ্ট পাইছি। না না বসেন, আপনি বসেন। না ভাই অ্যাটিটিউডে কথা বলতেছেন। না না আর বসেন না। না না আপনাদের বাসায় বসবো না। আচ্ছা ভাই আর আপনাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কেন এসেছি, আমরা কারা, আপনাদের জানার প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই আমরা সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষ যারা আছে, যার লেগে লেট পাচ্ছে না, যাদের একটি টাকা অর্থ খরচ করার সুযোগ নেই, তার অধিকার পাচ্ছে না, অপোজিশন পার্টি কোনো ক্ষমতাশালী ব্যক্তিত্ব, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি, কাজ করতেছি। ভাইয়া বলেন। এটা হচ্ছে আমাদের কাজ, তাই না? এখন বিষয়টা হচ্ছে আমরা তো পারতাম যে মেয়েটা আমাদের কাছে গেছে, যে আমরা পারতাম না তাকে মামলার সাপোর্ট করতে। হ্যাঁ পার্টনার ভাই বল। মামলা কি ভালো জিনিস? কখনোই না। না, কখনোই। আমরা কি করলাম, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো জানিয়ে আমরা এখানে আসলাম, আপনার বাসায় আসলাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আসতেই পারে। এখন প্রশ্ন হলো পুলিশ পুলিশ আসাটা ভালো কেন জানেন? যদি আমি ভালো হই, পুলিশ কোনো খারাপ জিনিস না, পুলিশ সবসময় ভালো কাজই থাকে, হ্যাঁ এবং পুলিশ ছাড়া কিছুই হয় না, হয়। না রাইট। এবং একটি ন্যায়ের পক্ষে একটি মেয়েকে তার ন্যায্য অধিকার আদায় করে দেওয়ার জন্য পুলিশ আসছে, তাই না? কোনো অন্যায়ের জন্য আসছে না আপনারা প্রথম থেকে কথার মধ্যে ফল্ট করতেছেন। না না ভাইয়া ফল্ট না। আচ্ছা আপনারা শুধু আমার সাথে কথা বলেন একা, হ্যাঁ আমি যাকে প্রশ্ন করি আমার সাথেই বলবো। আপনারা সহজে উত্তর পেয়ে যাবেন। বলেন, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখানে আসছি, প্রথম কথা হচ্ছে আমি একটা প্রশ্ন করবো, একটা হচ্ছে সমাধান। আপনারা পরিচয়টা একটু, হ্যাঁ ঢাকা থেকে, আপনার পরিচয়টা একটু। আমি এই এলাকার প্রতিবেশী। প্রতিবেশী, আপনি আমি প্রতিবেশী। প্রতিবেশী, এই বিষয়টা জানেন? ও এই মেয়েটাকে চিনেন? ওর কি ওয়াইফ হয়? আপনি চিনেন? আচ্ছা তাহলে এবার শুনেন, আমরা কথা বলি, ঠিক আছে? ওই তো এখন তো নেই। এখন নাই মানে কি হয়েছে? ছাড়াছাড়ি হয়েছে মানে? আচ্ছা যাই হোক, আপনারা তো ভুল জানেন, ঠিক আছে। আচ্ছা এখন এখন একটা হচ্ছে সমাধান, আরেকটা হচ্ছে যে আপনার ব্যবস্থায় যান, দুইটা ওয়ে। আপনারা কোনটা চান বলেন? সমাধান বলতে কি বলতে চাচ্ছেন? আচ্ছা আপনি কি ডিভোর্স দিছেন? তাহলে হ্যাঁ আমি ডিভোর্স দিয়েছি। তাহলে আর কথা বলবো না। ডিভোর্স তো আমি দিয়ে ফেলছি। ওই পেপারসটা কোথায়? পেপার আছে আমাদের কাছে। দেখি। তাদেরকে পাঠানো হয়েছে। আপনি যদি আপনার মানে ডিভোর্স পুতুল খেলা মনে না হয়, সেই পুতুল খেলাটা তৈরি, সেই ডিভোর্স দেওয়ার মতো যে আপনি তার কাবিনের টাকা পে করেছেন? করব, আমি তাকে লিগ্যাল নোটিশ পাঠাইছি। হ্যাঁ কিভাবে করবেন সেটা? আমি তার কাবিনের যে টাকা আছে সেটা আমি তাকে পে করবো।
মানে পেটা করবেন কোন ওয়েতে, কিভাবে করবেন? এটা তো তাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে, রাষ্ট্রীয় আইনের সে যে টাকা পায় তাকে সে টাকাটা দেওয়া হবে। স্যার এটা আপনারা কেন বিয়ে করেন বলেন তো? হুম? কেন বিয়ে করেন? মানুষ কেন বিয়ে করে? বিয়ে করে আপনার জন্য বিয়ে তো ঠিক প্রযোজ্য নয়। আপনার বড় ভাইও কিন্তু এইভাবে আরেকটা মেয়ের জীবন নষ্ট করছে। হ্যাঁ, অভিযুক্ত ব্যক্তির বড় ভাই বিয়ে করে কিছুদিনের মাথায় তাও ডিভোর্স করেন। ছেড়ে দেওয়া মানে কি জানেন, তার জীবনটা ড্যামেজ। কোথায় আপনি আপনি প্রুফ দেন না শোনেন, ডিভোর্স দিলে একটা মেয়ের জীবন সে যে নষ্টামি করছে সেই প্রুফ আছে। না না জীবন নষ্ট হয়, এটা কোথায় লেখা আছে ডিভোর্স দিলে? আপনি বুঝেন না, আপনার বোন রইলে তখন আপনার বুঝবেন না, না। নাহলে বুঝবেন না। এইটা যদি ডিভোর্স দিলে যদি জীবন নষ্ট হতো, হ্যাঁ। তাহলে সেটা রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইনে স্বীকৃত থাকতো না। স্বীকৃত একটা মানুষের মধ্যে মনোমালিন্য হইতেই পারে, জোর করে তো একজনের সাথে এখন থাকতে পারে না। 1 মাস সংসারের পরেই কেন ডিভোর্স? তাহলে মেয়েটির জীবন কেনই নষ্ট করলো এই প্রতারক? একটি মেয়ের অনেক স্বপ্ন সাধনা, বিয়ে এবং সংসার। বিয়ের 1 মাস পরেই কাজের ক্ষেত্রে চলে যান দেশের বাহিরে। কিছুদিনের পরেই কেন ডিভোর্সের চিন্তা ভাবনা আসলো? বিস্তারিত থাকছে সামনে। তাইলে তো ভাই কেউই ডিভোর্স দিত না। বাংলাদেশের সব থেকে বেশি ডিভোর্স হয় বাংলাদেশের। হ্যাঁ, অবশ্যই শর্ত আছে। শোনেন, অবশ্যই শর্ত আছে। বিয়ে শাদীর পূর্বে আপনি ডিসাইড করতে হবে এদের সাথে আমার যাবে কিনা। হ্যাঁ এখানে কি আপনার একটা সামাজিক প্রভাব আসতেছে না আপনার উপরে? হ্যাঁ আসতেছে। তো সেটা তো আপনার আগে ডিসাইড, আপনি একজন গ্রাজুয়েশন ঠিক আছে, হ্যাঁ। কমপ্লিট, সেই জায়গাতে তো আপনার বিবেচনা উচিত করা ছিল যে এই ফ্যামিলির সাথে আমার যাবে কিনা। হ্যাঁ। আপনার শহরের ভিতরেই হ্যাঁ। সেটা ডিসাইড না করে কেন তাকে বিয়ে করলেন আপনি? ভাই যারা ডিভোর্স করে তারা সবাই দেখে শুনে বিয়ে করে, তারপরও ডিভোর্স সবার বলতে কেন আপনি না 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 আপনি কেন? একটা কথা আগে আমি বলছেন আমি না। কি ফেরস্তা নাকি? আমি মেয়ে পছন্দ করছে কি? মেয়ে পছন্দ করছে বাবা মা ছেলে, ওর বাবা মা এবং ছেলে সব কিন্তু আমার একটা কথা শোনেন ভাই, এর বাবা আসে নাই, সে ঢাকা। আমার বলছে প্রথম আমি ঢাকা, এদের বলছে আমি কি জানি, আমি বলতেছি শুনেন, তুই শুনেন, সে স্টপ করছে তো কথাবার্তা গুছিয়ে বলতে পারেন। আমি বলবো বিয়ের সময় কথা হয়েছে যে মানে এটা তো একদম পারিবারিক ভাবে বিয়ে, আমি তো বললাম সেও তো আছে এখানে, তার সাথে আমার বা আমার সাথে তার কোনো পরিচয় এভাবে ছিল না। বিয়ের আগে কোনো কেউ কাউকে চেনে না এক কথায়। তো এটা হচ্ছে ওনার এক তালই আছে ওনার। তো মানে সে আবার আমার বড় চাচার বড় ছেলের আর কি শ্বশুর হয় সম্পর্কে। তো ওইভাবে একটা প্রপোজাল আসছে আমাদের কাছে, প্রপোজাল আসছে এইভাবে। আসার পরে তো সেই জিনিসটা আমার বাবার সাথে আমার বড় ভাইয়ের সাথে সে আলোচনা করছে, আমাদের সেই তালু আলোচনার পরে সে হচ্ছে আপনার ই করলো যে এরকম একটা মেয়ে আছে দেখেন। তারপরে খুঁজতে খোঁজ খবর নেয়, দেখা গেছে যে এই যে তার খালাতো বোন, সে আবার আমার বড় ভাইয়ের খুব বন্ধু আর কি, একসাথে তারা মিশে আর কি একসাথে চলাফেরা করে। তো এই থ্রুতে দেখা গেছে ওই যে মানে অ্যারেঞ্জ ম্যারেজেরও তো কিছুই আছে, খুব দেখাশোনা বা একটা কিছু রিচুয়ালস আছে কিন্তু আমাদের মধ্যে, ওইটা হয় নাই বোধহয়। আমার বড় ভাই, আমি, মা, আমরা তাদের এই ওনার বড় ভাই বোনার বাসা আমরা দেখতে গেছি। ওই দেখা এরপর ঠিকঠাক, তখন এখন মুরব্বীদের মধ্যে কথা হওয়া দরকার। ওই সময়টা আমার বাবার সাথে তার বাবার কথা হয়েছে, ঠিক আছে, তার বাবার কথা হয়েছে। তখন হচ্ছে আপনার সে বলছে যে ভাইজান, তো খোঁজ খবর তো উভয় পক্ষই নিছে, আমরাও নিছি তারাও নিছে, এটা তো খোঁজ খবর না নিয়ে বিয়ে হয় নাই। ওই সময় বাবাকে তার বাবা বলছে যে ভাইজান এই বিয়ে শাদী তো ব্যাপার একটা, এখন তো উভয় পক্ষ দেখা শাদী হয়ে গেছে, এখন বিয়েটা হয়ে যায়। ওই সময় সে বলতেছে তাহলে বিয়েটা করাই ফেলেন, আমি তো একটু আমার ব্যবসায়িক কাজে ব্যস্ত আছি, আমি কয়েকটা দিন পরে আপনার সাথে দেখা করব, এই জামাইয়ের সাথে দেখা করবো, সবার সাথে দেখা করব। তো সে কিন্তু ব্যবসায়ী মানুষ, আমরা যেটা জানি আর কি। তার একটা সময় পটুয়াখালীতে বেশ প্রতিপত্তি ছিল, এবং বর্তমানে যে সেই অবস্থায় নাই ওইটা আমরা জানি, সে আগের থেকে ব্যবসায়িকভাবে একটু দুর্বল, একটু না পুরোপুরি পুরোপুরি মানে সে বিভিন্ন জায়গায়, কিন্তু সে যে
মানে মর্টগেজ করে বিভিন্ন জায়গায় একদম দেউলিয়া হয়ে গেছে, এটা আমরা জানতাম না। আমরা জানতাম যে সে আর্থিকভাবে একটু পিছিয়ে গেছে। এটাই কি তাহলে মূল কারণ? তারা হাইড করছে, এটা আমাদেরকে বলে নাই, সেও বলে নাই, তার মানে আমার যে শ্বশুর ছিলেন উনিও বলে নাই। তো ওই সময় আমার বাবাকে বলছে ভাইজান বিয়েটা করায় ফেলেন, এই সেই। তো যাই হোক, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর বলছে আমরা 3-4 দিন পরে আপনার সাথে দেখা করব, আমার বাবার সাথে। কিন্তু সে দেখা করে নাই। এখন আমি তো বিয়ে করে ফেলছি, আমার ছুটি আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা 5-6 মাসের মতো ছুটি কাটাই দেশে, এরপর আবার চলে যাই। তা আমার ওই সময় কিন্তু 6 মাস প্লাস হয়ে গেছে। এখন আমি বিয়ে করছি মাত্র 4-5 দিন, এখন তো দেখা গেছে আমার আরও কয়েকটা দিন থাকা উচিত দেশে। আমি ছিলাম প্রায় মাসখানেক ছিলাম, 1 মাসের মাথায় হয়তো আমি চলে যেতে আমার দুদিন মনে পড়ে। তো তাদের বাসায়ও আমি কিছুদিন ছিলাম, 8-10 দিন ধরে। তো ওই সময়টাতে দেখা গেছে যে কথাবার্তা তো সবার সাথেই হচ্ছে, কিন্তু তার বাবা এখানে পটুয়াখালীতে গোপনে আসে। ওয়ারেন্ট আছে নাকি? হ্যাঁ, তার নামে ওয়ারেন্ট ছিল, তার নামে এখন। আচ্ছা দাঁড়াও, কথা বলতে দাও। এইটার সাথে মেয়ের কি না, না, সম্পর্ক? না। বাবা সাফারার, হ্যাঁ, এটার আপনি সাথে- জানতে চাইছেন বিয়েটা কিভাবে হয়েছে, বলতে দিবেন না? না, হ্যাঁ বলেন। বলতে দেন। হ্যাঁ, বলেন বলেন। ওটা আসতেছি। তার নামে 4-5টা মামলা ওয়ারেন্ট ছিল, এটা আমাদেরকে জানানো হয় না। বলছে 2টা মামলা আছে। কারণ মামলা তো আপনি আমার নামে এখন একটা করতে পারেন, মামলা তো আমার নামে হইতে পারে। মামলা থাকা এক জিনিস, আর একজন কনভিক্টেড আসামি ভিন্ন জিনিস। সে একজন পলাতক আসামি ছিল, 4 থেকে 5টা মামলা আমি যতদূর জানি। Wait, একজন কথা বলি। তো এইটা আমাদেরকে জানানো হয় নাই। সে আর্থিকভাবে দেউলিয়া, এটা জানানো হয় নাই। এগুলো আপনি কোনোভাবেই ধরে নিয়েন না যে এই কারণে কোনো কিছু হয়েছে। এটা বিয়েটা কিভাবে হয়েছে, আমরা কারা, তারা কারা, এটা আমি ব্যাখ্যা করতেছি। শেষ করতে চাই। আমি এটা ব্যাখ্যা করতেছি। তো যাই হোক, সেই সময় সে পটুয়াখালীতে পলায় আসে, আমাদের আত্মীয় স্বজন তো আছে, সে পাসপোর্ট করতে আসে পটুয়াখালী, কিন্তু আমার বাবা মার সাথে সে দেখা করে নাই। লাডি লায়া। এই অবস্থায় এখন কি এটা আমার খারাপ লাগতে পারে না? আমার শ্বশুর পটুয়াখালী আসতেছে, আমার বাবা মার সাথে দেখা করবে না, এটা আমার খারাপ লাগে না? আমি কোন তোর ছাত্রের মেয়ে বিয়ে করলাম, এটা কি আমার খারাপ লাগবে কিনা বলেন? আচ্ছা বলেন, হ্যাঁ আপনার- এটা আমার সাথে যায়। আচ্ছা, তারপর তখন কারে বলেন, প্রত্যেককে জানানো হয়েছে। সে পটুয়াখালীতে পাসপোর্ট করতে আসে, আমার বাসায় আসে না, চোরের মতো আবার পালায় যায়। শুনলেন আমার স্টেটমেন্ট? এটা কি খারাপ লাগবে না? আপনার এইগুলো শোনা লাগবে না। আমার বড় ভাই বিয়েটা তো আমি এই শুনেন, সে ছিল না বিয়ে। এদের আসলে এদের সমস্যার বলেন। শুনেন, শোনেন, আপনি বলেন, আমি আপনার সাথে 1 মিনিট কথা বলবো। হ্যাঁ আমি শেষ ফাইনাল কথাটা 1 মিনিটে আমি নিয়ে শেষ আসবো। করি, হ্যাঁ আমি বলেন, শেষ করি। বলেন। এইভাবে দেখেন, সে ওইটা গেল। এরপরে তো আমি জাহাজে চলে গেলাম, তার 3 দিন বা 4 দিনের মাথায় সে অ্যারেস্ট হইল। অ্যারেস্ট হওয়ার পরে ওই অবস্থা, তারপরেও জাহাজে থাকতে কিন্তু তার সাথে আমার যোগাযোগ আছে। 1-1.5 মাস, 1.5 মাসের মতো তার সাথে আমার আর ইউজুয়াল হাজব্যান্ড ওয়াইফ যেভাবে কথাবার্তা হয়। আমি জাহাজে যাওয়ার 5 দিন পরে হয়তো 4 দিন বা ঢাকা থেকে 11টা সাজা। ঢাকা থেকে 11টা সাজা। হ্যাঁ সাজা কি 11টা না 4টা? 11টা একটা আছে 11টা। কয়টা মামলায় সেটা বুঝলাম না। 11টা কি বলছেন? বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা না, ওটা আমি বুঝি না আপনি কি বলছেন। যাই হোক, আমি জাহাজে গিয়ে জয়েন করলাম সম্ভবত লাস্ট ইয়ার 21শে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, এমার্জেন্সি সাইন অন ছিল। তো ওই সময় বিয়ে শাদী হয়েছে। তো তার 4 থেকে 5 দিন পরে তার বাবা অ্যারেস্ট হয়েছে। এটা তো কোনো ফ্যাক্ট না। সামাজিকভাবে কি আমাকে খুশি করছে না লজ্জিত? আচ্ছা, আপনাকে সামাজিকভাবে হেয় করছে। লজ্জিত করছে। লজ্জিত, হেয় আমি প্রতিপন্ন কি করছে। লজ্জিত হব না? হ্যাঁ, এটা নিয়ে কি আমি বিন্দু মাত্র রিঅ্যাক্ট করতে পারি না? আপনার কোনো লজ্জা নেই। হ্যাঁ, এটা লজ্জাজনক। নিয়ে আমি রিঅ্যাক্ট করতে পারি না। হ্যাঁ, react করতে কিন্তু পারেন। সেটা তো আমার সংসারের উপর কোনো প্রভাব ফেলবে না, কিন্তু আমি রিঅ্যাক্ট তো করতে পারি যে এটা আমার কাছে খারাপ লাগছে। এটা কি খারাপ লাগার মতো বিষয় না? খারাপ লাগে। হ্যাঁ, বিষয় খারাপ লাগার মতো হ্যাঁ। বিষয় বললাম। আচ্ছা। হ্যাঁ, তারপরে ওই সময় জাহাজে তো দেখা গেছে আমরা তো ব্যস্ত থাকি, আর নেটওয়ার্কও দেখা গেছে সব জায়গায় সবসময় খুব ভালো থাকে না। জাহাজে ওয়াইফাই আছে, বাট সবসময় নেটওয়ার্ক থাকে না। তারপরেও আমি তার সাথে যোগাযোগ কন্টিনিউ কিন্তু রাখছি। 1-1.5 মাসের মতো তার সাথে আমার ভালোই কথাবার্তা হইতো, ভালো কথাবার্তা হইতো। কথাবার্তা হওয়ার পরে দেখা গেছে
তার সাথে আমার হাজব্যান্ড ওয়াইফ যে ছোটখাটো বিষয় নিয়ে যে ঝামেলাগুলো হয় আর কি, হইতেছে। কারণ বিয়ের কিন্তু মাত্র 1 মাসের মাথায় আমি চলে গেলাম জাহাজে। এরপর একটা বিষয় নিয়ে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে এবং সে খুব বাজেভাবে আমাকে রিপ্লাই করছে, বাজেভাবে। এটা আমি তার মাকে জানাইছি, আমি হাসতে হাসতে জানাইছি যে দেখেন ও যে এইভাবে কথাবার্তা বলে এটা তো ঠিক না, এগুলো তো উচিত। মানে কি বলে আপনাকে গালাগালি করে? হ্যাঁ, গালাগালি করছে সে খুব, গালাগালি করছি আমি। আচ্ছা, তারপর খুব বাজেভাবে সে গালাগালি করে। যাই হোক, এটা আমি তার মায়ের সাথে শেয়ার করি। মানে ছাড়ার কারণটা কি? না তার না, সাথে- শুনেন না, আপনার সব শুনতে হবে তো। ওইটা আমি তার মায়ের সাথে শেয়ার করছি। শেয়ার করার পরে সেও কোনো রিয়েক্ট না, বা তার পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো সরি না, কিচ্ছু না, নাথিং। মানে এটা কিছুই না। সে কিভাবে কথা বলতে পারে, কিভাবে বলতে পারে না, আমি রাগ করে 2-3 দিন তার সাথে কথাও বলি নাই, কিন্তু এটা নিয়ে তার কোনো হেডেক নাই। ঝগড়া করে নাই এটা নিয়ে তার মেন্টালিটিগত বিষয়। এটা নিয়ে তার ভাই মেন্টালিটি তো আসল। মানসিকভাবে যদি আমি কোথাও শান্তিতে না থাকতে পারি, এটা দৃষ্টিভঙ্গির বিষয়। ওখানে তো আর সবকিছুর দরকার নাই। তারপর থেকে আমি দেখা গেছে, আমি তো শুরু থেকেই বলে নিলাম যে তার বাবার ব্যাপারটা নিয়ে আমি কিন্তু একটু লজ্জিত হয়েছি, ডিস্টার্ব হয়েছি, এটা যে কেউ হবে। বুঝলাম তো, তারপরে বলে তারপর সামনে তার আগান। সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে এরকম ধরেন টুকটাক প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকে। প্রতিনিয়ত। আর্থিক বিষয় নিয়ে কি নিয়ে ঝগড়া হয়েছে তোমার সাথে আমার? না, লাস্ট মানে কার্যক্রমটা কি হয়েছিল? লাস্ট কার্যক্রম হয়েছে জাহাজে বসে, তো ওই যে টুকটাক যা হয়েছে। এরপরে আমি রাগ করে তার সাথে কথাই বলা বন্ধ করে দিই, কথাই বলবো না। আচ্ছা, এবং আমি- লেম এক্সকিউজ দিয়ে সে কথা বলা বন্ধ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, তোমার কাছে সেটা লেট, কিন্তু এটা আমার কাছে অনেক বড়। আমি আসতেছি, আমি রেজাল্টটা এনে দিচ্ছি আপনাদেরকে। তারপর ওইখান থেকে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার বড় ভাই কিন্তু সাথে সাথে এই তার মাকে ইনফর্ম করছে ও কিন্তু দেশে আসছে। আমি রাগ করে কথা বলি না কারোর সাথে। আজকে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ, তারাই এই সংসার টিকানোর জন্য বহুত চেষ্টা করছে। আমার বড় ভাই কোনোদিন আমার গায়ে হাত দেয় না, এর জন্য আমার গায়ে হাত তুলছে। আচ্ছা, সংসার করার জন্য। হ্যাঁ, আচ্ছা, যাতে আমি সংসার করি, কারণ তারা আমাকে বিয়ে করাইছে। আমি কিন্তু তার সাথে প্রেম করে বিয়ে করতে চাই নাই, আচ্ছা। ওই সময় আমার নাই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে বাসায় আসার পরে এই কাহিনী তো ঠিক আছে, আমি কথাবার্তা বলি না, সে আমার বাসায় আসতেই পারে। এখান তো তার এই যে এখন সে আসছে, এইভাবেই সে দিনে আসে নাই, সে আসছে রাত 9:30টার সময়। আচ্ছা। তার ছোট ভাইকে নিয়ে। আচ্ছা, তো আসার পরে তাকে বাসায় উঠতে দেওয়া হয়েছে, কথাবার্তা হয়েছে, প্রথম দিন ওভাবে গেছে, সবই ঠিক আছে। এখন আমার বাসায় কে কোথায় থাকবে, কে কোথায় ঘুমাবে, এটা ডিসাইড করতেছে আবার তার মা। তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি এইভাবে কেন আসছো, তুমি তো ইনফর্ম করে আসবা। আর আমরা একটা ফ্ল্যাট ভাড়া বাসা, আমাদের এখানে তো থাকার জায়গারও তো একটা ব্যবস্থা। তাহলে আপনার ওয়াইফ নিয়ে থাকার মতো সেই পরিবেশ আপনার আছে না? অবশ্যই আছে, সেটা আমার সময় তো দিতে সবাই হবে। বের হয়ে যাবে, শুধু বউ থাকবে, সেটা তো ঘরে থাকার জায়গা না, নাই। না, সেটা তো কমলপুর মা বলছে যে ঘরে তো 3টে রুম। সেটা তো সময় দিতে হবে রে ভাই। বেরোয় যাওয়ার কথা বলা। মানে বউ কি আসতে গেলে আপনার কাছ থেকে সময় নিয়ে আসতে না না হবে? না না, সে তো একদিন আসছে। একটা অ্যারেঞ্জ করতে হবে। কথা বলা হয়েছে। ভাইয়া, আমরা সে আমাদের কাছে, তাকে তো আমি তুলে আনি নাই, আনুষ্ঠানিকভাবে তাকে তো আমি আনুষ্ঠানিকভাবে তুলে আনি নাই। ব্যাপারটা ওই বাসা আচ্ছা, এখন আমি একটু শর্ট করে দিই ভাই, আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন, এতে শর্ট হয়ে যাবে বিষয়টা। সারাদিন কথা বললে এই কথা শেষ হবে হ্যাঁ, না। শেষ হবে না। কারণ মোটামুটি আমি যা বোঝার কিছুটা আমি আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ, বলো। এখন কথা হচ্ছে, আমরা দেখেছি অনেক জায়গায় যে হুম। অনেক হাজবেন্ডরা বলে যে আমার ওয়াইফের পরকীয়া ছিল, এই জন্য ছেড়ে দিয়েছি। আমি আসতেছি, ওই পয়েন্ট আছে সামনে। আসেন, সামনে দ্রুত আসেন। হ্যাঁ। আপনি তাকে যে ছেড়ে দিলেন এত দ্রুত, এই কথা কাটাকাটি, এই আপনাদের মধ্যে মনোমালিন্য, এইগুলো নিয়ে সে ছেড়ে আমাকে দিলেন। খুন করার হুমকি দিয়ে গেছে। আমি কোন ইসে আমি তার সাথে সংসার করব? ফোন করে হুমকি সে দিচ্ছে। আমাকে খুন 500 করবে। লোক পাঠাইবে। সে 500 লোক আনবে তার বাবাকে নিয়ে, তার বাবা বড় একজন হেডম, আমাদের উড়াই দিবে, শেষ করে দিবে। তাহলে আমি কোন ভরসায় তার সাথে সংসার করব? মানে এক হাতে তো আর তালি বাজে না, আপনারা তো কোথাও না কোথাও ফল্ট আছে। হ্যাঁ, ফল্ট থাকতেই পারে। ফল্ট কি ফল্ট? মানে এই প্রসঙ্গটা যে আসলো, সে যে না। হুমকিটা দিল আপনাদের, হ্যাঁ। মানে কেন দিল, কারণটা কি? কোন প্রসঙ্গে সে যে এখানে আসছে, তাকে শুধু একটু জিজ্ঞেস করা হয়েছে। আমি জিজ্ঞেস করছি তুমি যে এইভাবে আসলা, এটা মানে তোমাকে তুলে আনা হয় নাই। একটা সামাজিক ভাবে যেহেতু আমাদের বিয়ে শাদী হয়েছে, তো
তো তোমাকে তো ওইভাবে আনা হবে, আমার বাবা মা এই কথা বলছে, সবাই বলছে। তো সেই কথায় সে খুব বাজেভাবে রিয়েক্ট করছে। হ্যাঁ আঙ্কেল বসেন আপনি। আমি হ্যাঁ উনি আসার আগে আপনাদের সাথে না আমি স্ত্রী যে কথা বলতে আমার তখন 6-7 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, তারপর আমি বাধ্য হয়ে এখানে আসি। না 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 যোগাযোগ আমার বাবা মার সাথে ছিল। আমার বাবা মার সাথে তুমি ওই তারপরে কথা কই না, এই প্লিজ ভাই আমি একটু সে জাহাজে থাকাকালীন ও আসার পরে বাসায় ও বাসার পরে একটু ভাই কিছু মনে নিয়ে না, ও বাসায় আসার পরে এমন সিচুয়েশন হয়েছে লাস্টে আমি প্যানিক হয়ে, যে তোমরা মুসলমান মানুষ, আমি ওর হাতে কোরআন শরীফ নিচ্ছি, ও ফোনে কইতেছে আম্মু আমারে মারে তুমি লোক পাঠাও, আর ওর ছোট ভাই বলতেছে আমার বোনকে মারবে না, কার গায়ে হাত তুলছে? সেই রেকর্ডিং তোমাদের আছে, তোমরা তাদেরকে দাও। হ্যাঁ দাও দাও বোন বলতে আমার ভাই বাড়ি না, ভাই কইতেছে আমার বোনের বাড়ি, আমি লাস্টে দাঁড়িয়ে কইতে ভাই তুমি কোরআন শরীফ হাতে নিয়ে কইতে পারো মূল কোন জায়গায় কোন জায়গায় কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে আমি নাকি আল্লাহ তারে কোরআন হাতে নিয়ে কইছে যে হারাম। আচ্ছা আচ্ছা বড় ভাই শুনেন, না আর শোনা লাগবে না, আমি বুঝে ফেলছি, আমি আইডিয়া হয়ে গেছে আমার। আমি বলি আপনারে, না আমি ওনাদের সাথে কথা বলবো না, আমি আপনার সাথে হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে বিনীতভাবে আমার সংস্থার পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো যে সংসার করার কোনো সুযোগ আছে কিনা। না নাই কি জন্য তুমি সেগুলো বলো, আমার পক্ষ থেকে এখন আপনার পক্ষে নাই, বলো নাই। সে আমাকে প্রাণ মানে কোনোভাবেই নাই। না। আচ্ছা জোর করে সংসার হয় না। সম্পর্কিত কিছু এখন আমি তো ঘটক ছিলাম ভাই শুনেন, কারেকশনের দরকার। এইগুলা আর শোনা লাগবে না, এগুলাতে রেজাল্ট আসবে না। একটু কারেকশন শুনি। হ্যাঁ বিবাহ সম্পর্কিত যে উনি যে তথ্য দেন তাদের 80% ভুল। আচ্ছা। আমি তো ঘটক ছিলাম। হ্যাঁ বলেন। এরাই- দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এখানে তথ্য ভুল দিয়েছে, এটা কারেকশন করা দরকার আমি মনে করি। হ্যাঁ বলেন আপনি। পরবর্তীতে তাহলে অবশ্যই অবশ্যই বলেন। এখানে ভাই ফাঁকে কথা বললেন না, ফাঁকে কথা বললেন না। কথা বলছো, আমি কি কোনো কথা বলছি? না, না, বলো। কোনো কথা বলছি? না বলো। কথা বলি, ঠিক আছে। বিষয় হচ্ছে, এরা আত্মীয় মারফত জানতে পারছি একটা মেয়ে সম্পর্কে, সেই মেয়েটা হচ্ছে উনি, পরে জানতে পারছি যে মেয়েটা আমার আত্মীয় হয়। তারপরে উনি আমার সাথে যোগাযোগ এটা পরে জানা গেছে। আমার বন্ধু আমার সাথে যোগাযোগ করছে যে 2-3 দিন ফোন করছে, তোর সাথে জরুরি কথা আছে। তারপর দেখা হয়েছে, বলে যে তোর নাকি একটা খালাতো বোন আছে, নাকি হ্যাঁ আছে। তার সম্পর্কে শুনলাম, মোটামুটি তথ্য ভালো পাইলাম। এখন আমারও তো ভাই আছে, ওর সম্পর্কে তথ্য দিল। এরা মেয়ে দেখতে গেছে, ছেলে গেছে, ছেলের বড় ভাই গেছে, তারপরে ছেলের মাও গেছে। দেখার পরে তাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমার জানাইছে তারা বিয়ে করবে। আমি কি দেখো তোমাদের মেয়ে পছন্দ হয়েছে, আমি একটু কথা বলি, একটু পিছনে যা হয়েছে এগুলো শুনে লাভ তাই নাই। তো বিয়ে সম্পর্কে ভাই আমি মেইন রেজাল্টটা নিয়ে আসছি। আমি আসি তাইলে। হ্যাঁ আমি বেশি আমি বলি, আমি মিথ্যে বলবো, শুনেন, উনি মিথ্যা বলছেন। মিথ্যা বলবো, সেটা আমি খণ্ডন করি। মানে মিথ্যা বলছেই তো, সেটা একটু খণ্ডন করি আমি। আর বলা লাগবে না। শোনেন তুমি একটা এই ছেলে আর এক কোন ছেলে, তুই কোন মেয়ের বেটা? বাবা, আরে বাবা আপনারা সবাই কথা বললে তো হবে না। তুমি যে কি ভালো করে আপনাদের সম্পর্কে সব আমরা জানা আছে, জানি আমরা বিয়ে দিছি। আপনারাও জানিয়ে নিয়েছেন। এই তুই আঙ্গুল নামা, এই হাসান নামা, হাসান ভাই আপনি নিজের ছেলে কি মনে করেন? তুই আঙ্গুল ধরে এই এই আপনারা কথা বলবেন না। এই আমার বাবা তো কি হয়? আমার বাবা তো হয় কি? আমার বাবা তো হয় কি? সীমা আছে বেটা। মুখে কথা বলতে এই এই আমার বাবা তো হয় কি? আমার বাবা তো হয় কি? তোরা অনেক কিছু মনে করে থামো না। আমার বাবা তো হয় কি? এখানে এই কিশোর ভাই আছে আমার কাছের মানুষ, আপনারা আমার কাছের মানুষ। এই থানার যে লোক আসছে এরা আইনের লোক, আমরা এই লাইনে যাবো। আমরা যে আপনি দেখতেছেন যে কারা এগ্রেসিভ, কথাবার্তাগুলো কেমন। আমি তো আপনারা বলিনি, আমি সবাইকেই বলতেছি আমরা এই লাইনে যাবো। এখানে আমার আইনের লোক সে আছে, আপনি মানবাধিকারের লোক আছেন। আচ্ছা আপনি বসেন, একটু বসে কথা বলেন, দাঁড়িয়েছেন ভালো লাগতেছে না, বসেন। স্থানীয় হ্যাঁ এর স্থানীয় আমরা যারা পাড়া প্রতিবেশী আছি, এখন এইটা ঘটনা ঘটছে। আমি যে বিষয়টা নিয়ে আসছি, হ্যাঁ এক মিনিট এখন কলমটা তো আপনি যে বিষয়ে আসছেন, আপনারা ভিডিও করতে আসছেন, এগুলো আমরা বুঝি না, আমরা কিছু বুঝি। আপনি এবার বুকে একটু লাগাইছে, এগুলো সব আমার কথাবার্তা। হ্যাঁ আমার রাইট আছে, আমি করব। রাইট আছে, রাইট। শোনেন, আমার ওই একদিনের মানবাধিকার এক লোক গেছিলেন, পরে দেখি এই তো। কোনো কাগজপত্রই নেই। যাই পদ্ম ও লাইনে আমি যাবো না। এখন আমি কথা বলি, সেটা শোনেন। এখন এই লাইনে আমরা ঘটনাটা যাবো না, কেয়ার পদ্ধতি আছে, অত দরকার নেই। এখন ঘটনাটা ঘটে গেছে এখানে, এই যে মেয়েরা বিবাহ বসে প্রশংসা করা যাবে, ছেলেরাও বিবাহ করে প্রশংসা করবে। এখন মাঝখানে সমস্যা হইতে পারে না, স্বামী স্ত্রী মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে না, হইতে পারে, হয় অনেক বা হইয়ে যায়। এরকম একালে সেই নবীন শাসন আমল থেকে আসছে।
নবী বলছে তার ছেলে বললে গেছে যে আমার ছেলে আনলে বললো যে চৌকট পাল্টাইতে বসে ওই এমন থেকেই তাই আইছে। এখন যাই হোক, এখন আমরা এই ঝগড়া লাইনে যাবো না, আইনগতভাবে যে হয় আপনার সঙ্গে কথা বলবো। আমি কিভাবে বলি এই আমার শুনেন কথা, আপনি। সেটা আমি আর কোনো কথা বলবো না। আপনার কোনো কথা বলবেন না ফাঁকে, আমি যে কথা বলবো খালি শুনবেন। প্রথম কথা হচ্ছে, যদি মেয়েটার কোনো আপনারা ভাইয়া কথা শুনেন, এই শুনলেন শুনুন, যদি মেয়েটার কোনো আপনারা চারিত্রিক দিক দিয়ে কোনো ধরনের অকারেন্স দেখাতে পারতেন এবং সেটা আপনার প্রুফ অনুযায়ী, তাহলে আমরা ধরে নিতাম যে, আমি বলি ভাই আমার কথা শুনেন আগে আপনি, সেই ধরনের কোনো কিছু আপনাদের কাছে নাই। 1 মাস সংসার করলেন, আপনি মেয়েটাকে ছেড়ে দিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনি খুবই সম্ভ্রান্ত ফ্যামিলি আপনারা, এবং খুবই, আমি বলি আমার কথা বলতে দেন আপনি খুবই ইগোওয়ালা লোক, আপনার খুব ইজ্জত আছে। এই মেয়ে আপনার সাথে যায় না, এই মেয়ের সাথে আপনার সংসার জীবনও হবে না। আপনার এত ইজ্জত যেহেতু আছে এবং ইগো আছে, পুরুষের যে কাজ, ইনস্ট্যান্ট জাস্ট নাও তার কাবিনের টাকাটা দিয়ে লিখিতভাবে তাকে বিদায় করে দেন। এবং সেটার জন্য আমার কথা বুঝেন, এই মেয়েটা যে সুইসাইড করতে চাইছে, ঢাকাতে আমার অফিসে গেছে, আমিও তো সুইসাইড করতে চাইছি। আমার কথা বুঝেন, আপনি তো আমার কাছে জান নাই, এই মেয়েটা যে আমার কাছে গেছে, এতগুলা জায়গায় সে গেল, হ্যাঁ, এই মেয়েটা যদি কোনো ধরনের একটা ঘটনা ঘটায়, এতগুলো জায়গায় না যে আমার কাছে আসতে পারলে এই দায়ভারটা কে নিবে? এই দায়ভারটা কে নিবে? ওইভাবে আসছে, ওই কারে কে নামাই? আরে বাবা আপনি কথা বলতে ফাল কথা বলবেন না, আমি কে তারে নামাই দিছে? এত টাকাটা কি ভাই নামাই এই দাঁড়ান, এই দাঁড়ান আপনি, আমি বলি ভাই আপনি আমি বলবো আপনি এটা বসেন। না আপনি একটা কথা আমি পাই, আমার সাথে ভাই আমি একটা কথা বলি, এই শুনেন, এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে মেয়ের লেনদেনটা শেষ করবেন না, মেয়ে এখান থেকে যাবে না। কারণ এই জায়গায় ঘোরার সেই সুযোগ নেই। লাগবে না আমি মেয়ে ইনস্ট্যান্ট থাকবে, সমাধান করে দিতে পারবো তো, পারবেন? হ্যাঁ বলেন। এই আছে না, এই ছোট বোন শোনো কি বলি আমি, সবাই দাঁড়ান, আমি তোমার সাথে কথা বলবো। তুমি যতটুকু আমি দেখেছি তোমাকে গিয়েছো, তুমি ভালো একটা মেয়ে, আমরা যতটুকু দেখেছি সবই আল্লাহ পাকের ইচ্ছা। তোমার এর চেয়ে ভালো কিছু তুমি পাবে, ভাইয়া এর চেয়ে ভালো কিছু পাবে, এই ছেলের চেয়ে ভালো কিছু তুমি পাবে। এই ছেলেতে তোমার সংসার যাবে না, কারণ জোর করে সংসার হয় না। এখন এটা চাইলেও সংসার বলে এরকম তো না, আমার তো উপযুক্ত কারণ দেখানো লাগবে। আমি একটা মেয়ে হিসেবে মানতে পারি। আমি বলি আমি বলি, তোমার কাবিনের যে টাকাটা আছে, তোমাকে ইনস্ট্যান্ট তারা বুঝাই দিবে, যতক্ষণ মতো বুঝাই দিবে না তুমি এখান থেকে যাবে না। আমি এসে সংসার করতে ভাইয়া, আমি কাবিনের টাকা নিতে আসিনি। আর কাবিনের টাকা নেওয়ার হলে 6-7 মাস আগে আমি কাবিনের টাকা না শোনো, না এখন জোর করে তো আর সংসার হবে না রে ভাই। কারণটা দেখা, শুধু কেন কারণটা দেখাও। হ্যাঁ কারণ আছে, কারণ আছে। আচ্ছা এখন কি চান আপনি বলেন তো? ভাইয়া মেয়েদের জীবনে বিয়ে একবার, আমি যে সংসার অন্যথায় আমার সুইসাইড করতে হবে। আমি দেশ জাতি সবাইকে জানাতে চাই যে মিথ্যা অপবাদ দিয়ে একটা মেয়ের এই পরিণতি করতেছে। আপনি যে কথাগুলো বলছেন এগুলা কিন্তু লিগ্যাল কোনো এভিডেন্স নেই, এগুলো আপনি করতে পারবেন। লিগ্যাল এভিডেন্স আমার নিজের চোখ। যেমন আপনারা আসেন দেশের বাইরে, কিভাবে চলতে হবে? আমি চোখে যা দেখার দেখে নিয়েছি। কি দেখছো? চোখে কি দেখছো বলো? আমি আপনার সাথে কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। অবশ্যই ব্যাখ্যা করতে হবে। যারা আমাকে প্রশ্ন করছে তাদেরকে বলে দিছি, আপনি এখানে আসছেন তর্ক বিতর্ক করার জন্য, আমাকে সামাজিকভাবে হেল্প করার জন্য। আপনি যা করার করে যান, আপনার হাতে যা করার আছে আপনি করেন। দেশে তো আইন আছে, আইন তো একজনের জন্য না। এভিডেন্স দেখা। না দেশে আইন আছে। আইনিভাবে এসে আমি তো আপনাকে ফাইনাল ডিসিশন বলেই দিছি। এখন আপনি যে টাকা পয়সা বললেন যে ইনস্ট্যান্ট দিয়ে দিবে কিনা, না এটা যদি না নেয় আমি তো আপনাকে করে দিতে পারবো। আমি একটা প্রস্তাব আনছি, হ্যাঁ এখন এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, সে রিসিভ করবে কি করবে। আচ্ছা সে রিসিভ করতে না চাইলে তো আমার কিছু করার নাই। আমি টাকা দিয়ে অপবাদে আমি কি এরকম করবে? মিথ্যা অপবাদের কি আছে? আপনি কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে পারেন না। যদি আপনি একটা ছবি দেখাতে পারতেন, কিছু অডিও রেকর্ড দিতে পারতেন যে ছেলের সাথে কথা বলতেছে, সেটা আমরা বুঝতে পারতাম। কিন্তু এই
এইভাবে একজনকে ব্লেম করা যায়। সাক্ষী ইমরান ভাই, যেটাকে ভালো থাকে এমন হতে পারে সেটা আপনার লাইফে আবার ফুলের ব্যাগ না আমার কপালের যদি সেরকম খারাপ কিছু হয় হতেই পারে, সেটা তো ভাই আমরা জানি না। কি হয়েছে তুমি সেটা বলতে পারো না না? না না যে অপবাদ আছে তুমি শুনলে তো হ্যাঁ তুমি বলো বলতে পারি না। সেটা বলো। ওইটা আর বলতে পারি না। সংসদের ওইটা ভাই ওইটা তো ভাই যে কারো লাইফ আপনার সেই দিনগুলো গোনার জন্য অপেক্ষা থাকে হ্যাঁ ওটা যে কারো লাইফ হইতে পারে। আচ্ছা যা করবেন তাই পাবেন। আমরা এক্সট্রা কোনো কথা বলার দরকার নাই ওইটা যে কারো আমি একটা লাইনে বলি, সেটা হচ্ছে উনি যেহেতু আমরা অফার করছিলাম, উনি যেহেতু রাজি না, তাহলে সেটা আইনিভাবে হ্যাঁ আইনিভাবে নাকি। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি পটুয়াখালী জেলার শান্তিবাগ 4 নং ওয়ার্ডে। আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন মোসাম্মদ স্বর্ণা, অভিযোগটা ছিল ওনার স্বামীর বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে বিষয়টা আমরা মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মহাপুলিশ পরিদর্শক মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী জেলা সবাইকে অবগত করে এখানে আসা। তো আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী জেলা এবং অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা, এবং আমাদের সাথে এসেছেন আমাদের মোশাররফ ভাই। এই জন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটা বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে আমি গত 3 বছরে প্রায় 60টা জেলায় 120টি বড় বড় প্রবলেম সলভ করেছি। সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। কারণ বাংলাদেশ পুলিশ যখনই একটি ন্যায় বিষয় নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, একজন ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে, তখনই আমরা সাকসেস করতে পেরেছি। আজকের বিষয়টিও আমরা আইনের ঊর্ধ্বে কেউই নয়, কিন্তু আমরা এসেছিলাম সমঝোতার জন্য। কিন্তু এইখানে ওনার হাজব্যান্ড উপস্থিত আছেন ইমরান, উনি যে ব্লেমগুলা এই মেয়েটাকে দিচ্ছেন যে উনি 1 মাসের মাথায় মেয়েটাকে 1 মাস সংসার করেছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু যে ব্লেমগুলা দিচ্ছেন তার কোনো লিগ্যাল এভিডেন্স আমাদেরকে উনি দেখাতে পারেন নাই। সেই জায়গা থেকে আমরা মেয়েটাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। যদি উনি কিছু আমাদেরকে প্রুফ অনুযায়ী দেখাতে পারতেন যে এই মেয়েটা এইভাবে কোনো ধরনের পরকীয়ায় জড়িয়েছে বা কোনো ধরনের অডিও রেকর্ড, তাহলে আমরা ধরতাম যে মেয়েটি খারাপ। তো সেই জায়গা থেকে মেয়েটিকে আমরা খারাপ বলার কোনো অপশনই নেই। এখন আমরা একটা জিনিস জানি যে জোর করে সংসার হয় না, এবং জোর করে আমাদের আইনানুগভাবে কোনো সংসার করানোর কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে যে উনি নিয়ম অনুযায়ী যেভাবে আইনি প্রক্রিয়া আছে উনিও যেতে পারবেন, স্বর্ণাও যেতে পারবেন। তারপর আমরা একটা সমঝোতার লক্ষ্যে আমি একটা কথা বলেছিলাম। তো এখন আমি স্বর্ণার মুখ থেকে শুনতে চাইবো সে কি চায়। আপনি কি চান? আমি চাই সংসার করতে। আপনি সংসার করতে চান? সুইসাইড করতে হবে ভাই এটা তো মিথ্যা অপবাদ দিয়ে না, মিথ্যা অপবাদ আপনাকে, সেটা এই যে আমার ক্যামেরা চলতেছে, আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছেন সেটা হ্যাঁ যে মিথ্যা অপবাদ দিয়ে একটা মেয়ে কি অবশ্যই। এবং আমি যতটুকু আপনার কথায় অনেক মর্মাহত ইমরান ভাই, আপনার কথায়। কারণ শুনেন, আমরা মাত্র অল্প দিনের সংসার, আমরা দেখেছি কত বড় বড় বিষয় শেষ হয়, কিন্তু আপনাকে একটু নমনীয় হওয়া উচিত ছিল। তার প্রমাণ আমি দিতে কারণ মানুষের একটি মেয়ে সতীত্বর দাম। হ্যাঁ, আমার মন চাইলো আমি বিয়ে করলাম, মন চাইলো আমি ছেড়ে দিলাম, এটা হতে পারে না। সতীত্ব কি খালি নারীদের যায়? পুরুষের সতীত্ব বলতে কিছু নাই? পুরুষের সতীত্ব বলতে কিছু নাই, কিন্তু শুনেন, আপনি যদি আপনার আজকে জানি না আপনার বোন আছে কিনা, যদি আপনার বোনকে নিয়ে আপনি ভাবেন, আপনার নিজের উপরে ফালান, তাহলে আপনি বিষয়টা অবশ্যই ওইভাবে অনুধাবন করতে পারতেন। না, এটা তো ভাই কিন্তু আপনার একটাবার তাকে সুযোগ দেওয়াটা উচিত ছিল। তাকে সুযোগ দেওয়া মানুষ হিসাবে আমরা হ্যাঁ সুযোগ সে কাজে লাগে না সে এই ধরনের এমন ধরনের কোনো অকারেন্স করে নাই। হ্যাঁ, সুযোগ নিয়ে আমার তাকে তো সেখানে আসতে কেউ মানা। আচ্ছা, আপনার ডিভোর্স লেটারটা কোথায়? আজকে সে যে আপনার কপিটা কোথায়? ডিভোর্সের কপি তাদের ঠিকানা না আপনার কাছে যে কপিটা সেটা কোথায়? কোথায় দেখান তো দেখি, দেখান। সারা জীবনে সে মেয়েটারে দিয়ে দিছি। আজকে আমি কেমনে দেখি আমার মা ওই তোমার একটা সমস্যা আপনি দেখেন এখনো সময় আছে, কিন্তু এই ইমরান ভাই এখনো সুযোগ আছে, সংসারটা পারলে করেন। এই যে আমার ক্যামেরা চলতেছে, সারা বিশ্ব দেখবে কিন্তু। না আপনাকে হুমকি দিল কোথায়? মানে কোন কথাটা? অবশ্যই দাম আছে। আমি কি সেটা বলছি না? আমি সেটা কি বলছি? সেটা আপনার ভাই তাকে তো আপনি এইভাবে ছাড়তে পারেন না, আমি যতটুকু বুঝতে পারলাম। আরে ভাই, আইনি ব্যবস্থা কি? ক্ষতি তো সবারই হবে, ক্ষতি কার না হবে? সেই জায়গা থেকে আমি আপনাকে বললাম ভাই, এখন আমার অনেক দাম। একজন ইঞ্জিনিয়ার মানুষ বলেন ইঞ্জিনিয়ার, সেই জায়গা থেকে আমি বলছি আপনার লাইফের অনেক দাম। সবারই লাইফের দাম। ইঞ্জিনিয়ার মানে তার লাইফের দাম। আপনি একটা না আপনি খুব ভালো বেশি বুঝেন। আপনার কাবিনের কপিটা আনেন দেখি একটু।
আমাকে দেখান একটু নিয়ম না, অনুযায়ী। উনি আইনে যাবে, ও আইনে যাবে। আর উনি হচ্ছে- আইনের ঊর্ধ্বে নাকি? হ্যাঁ, আপনি এটা দেখান, ডিভোর্সের কাগজটা দেখান। বুঝতে পারছি না। এই যে পড়া লাগে, বুঝতে পারছি। এদের বোন নাই এই জন্য এগুলো করতে পারে না। আমার মাধ্যমে না হয়তো আমি তো জানি কার দোষ কি না, আমি সব জানি, বুঝে নাই, আমি সব তথ্য তো কথা দোষ করলে এর বাবাই করছে বা জেল খাটতে হ্যাঁ, বাবার জন্য মেয়ে সাফার আর হবে কেন? না, এটা রিপ্রেজেন্ট করেন আপনারা। হ্যাঁ ভাই। বাবার জন্য। চার পাঁচটা মামলার কথা যে বলছেন না, আপনি কখনো মামলার কথা উপস্থাপন করেন তো বাবার জন্য বললো না, বাবার জন্য। বন্ধু আমার কাছ থেকে একদিন সময় নিয়েছে যে আমি বাবা মার সাথে কথা না বললে আমি তোর কি জানাইতে পারবো না। যখন জানাইছি তালইরে, তখন তালই বলে তোরা ঘুরে ঘুরে কি কও, একটা একটা কথা কিছু বুঝি না, আমি বিয়ের সাথে কথা বলি। এই তালই মা ওই আবার একদম কথা বলার সময় তালই মা ওই দুইজনে একসাথে হইয়া ওরে নিয়ে আবার গেছে, মিষ্টি সাথে নিয়ে গেছে, একদম তারা পাকা কথা বললে যে তারপর বাসায় যাইয়া খালাম্মার সাথে আমার খালুর সাথে আচ্ছা, ঘরে কথা বলে আমি বলি। পাকা কথা তারা দিয়ে আসছে। তাহলে বারবার তো ঘুরে ফিরে আমার তালই প্রসঙ্গ এই যে। তারপরে কিন্তু এটাই প্রসঙ্গ, এটাই আমরা main কারণ। এই এটাই main কথা কারণ। পাবো। এটা প্রসঙ্গ না, এটা আপনি বলছেন। এটা প্রসঙ্গ না। তুমি আজকে আইসলে আমার প্লেন দিলা, কয় না? বড় ভাই। আপনি বলছেন তোমার বাবার জন্য না, না, ঠিক আছে, তাহলে আমার বউ কি বলছে? তোমার বাবার যেমন জন্য এই ইমরান বলছে, আমাকে রিজার্ভ করি আমার বাবা আমার শ্বশুর জেলে তাই? থাকে ভাই, রিজার্ভ করি। শোনেন, আচ্ছা, শোনেন। ও বলছে যে আমরা কি রিজার্ভ করি, তালই বলতেছে যে আমাদের সাথে যা এটা রেকর্ড করছে, আমি বুঝেন। আপনার সাথে আমার সাথে, আমার বউর সাথে আমার বউর সাথে চিল্লে পারলে হবে, আমার বউরে রেকর্ড এই যে আপনারা এক এক সময় না না, আপনার এই রেকর্ডটা শুনছি যে আপনি বলছেন তো তোমার বাবার জন্যই তোমার সংসারটা ভাঙবে। না, আমি তোমার বাবার জন্য তোমাকে তালাক দেয়। এই কথা আপনি বলছেন। অনুমান করে তুমি ওই কাটিং করো না, এই যে তোমার ভাই এই কথা কো দাঁড়াইয়া। আপনি ধৈর্য ধরে বাবা 1 মিনিট শুনবেন। এটা কি ব্যাপারগুলো করছে? এক মিনিটে আধা ঘন্টার ব্যাপারটা শুনে বলে। সব ঠিক আছে, আমার কথাটা শোনো। শোনেন ভাইয়া, সব ঠিক আছে, আমি বলি। শোনেন ভাইয়া, শোনেন। আগে আমার তোমার শ্বশুর তোমার আমার বন্ধু যখন বলছে তাদের কথা মামলা, শুধু বলা হয়েছে 2টা মামলা আছে, তাহলে সেদের সাথে তাও ব্যাপার না, সরনাই স্টেটমেন্ট বলছি। ওই সাজার পরও আমরা চাইছি 1 টাকা। আমি যেগুলো বলবেন এগুলো আমি বাবার জন্য মেয়ের এটা হইতে পারে না, আমি এটা বলবো। বাবার জন্য এটা হইতে পারে না। কথা বলছে। আমার ভাই যদি আরে ভাই, আপনি লাউডলি খালি কথা বলতে আছেন না। আমি বাসায় আসার কারণে খালি ছিলেন না। না 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 এই দেখেন সবার সামনে বসে এই ব্যবহার করে, তাহলে আমার একা পেয়ে কি ব্যবহার করে? আমার লাগে এইগুলা মানুষ, কোনো ভালো মানুষের আচরণ এরকম না, ঠিক আছে? আপনি একলাই জুড়ে কথা বলতে পারেন, আমরা পারি না। আপনাকে আমরা সহযোগিতা করবো, আপনি টেনশন করবেন না। এই দেশে আপনাকে যতটুকু সহযোগিতা করা লাগে আমরা করবো। সে প্রমাণ করুক, আমার চরিত্র নেই কথা বলতে প্রমাণ মেরে করুক। চাকরি করে ওর মাসে 5 লাখ বা 2 আচ্ছা, দেখা যাক। ওনার অনেক টাকা আরো বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য এত কিছু করতে পারে। এত সোজা, এত সোজা, ঈদে পাবো কি? এত সোজা দিন। মেয়েরা কি পাবে? আমরা আছি, আপনার পাশে আছি। দিন। এরা কি মেরিনে রাখলে প্রত্যেক মাসে মাসে বিয়ে করবে? সেটাই তো আপনার ভাই তো এগুলো এইটাই তো দেখলাম। একটা ডিভোর্সের টাকা তো একটা 1 মাসের ইনকাম হয়। নাহলে তো প্রত্যেক মাসে বিয়ে করবে। এই দাঁড়ান, মুরব্বী মানুষ, শুনেন, আপনারা মুরব্বী মানুষ, সেই জায়গা থেকে একটা মানুষ ভুল করলে সংশোধনের সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কাছে চাইলাম যে আমাদের এই সংস্থার পক্ষ থেকে যেটা সুযোগ দেওয়া হয় সেই সুযোগও আপনার নাই। অবশ্যই দেশ এবং জাতির কাছে আপনার মুখ উন্মোচন করা উচিত। দেশ জাতি সবাই ওই যে দেখতেছে তো আপনি দ্বিতীয় বিয়ে করা লাগবে না, যদি আপনার কাছে দ্বিতীয় বিয়ে না দেয়, এই জন্য আমি দেশ এবং সবার কাছে আমি আহ্বান জানাবো আপনার চেহারা চেনার জন্য। কি দেখবো? আপনাদেরকে এইভাবে বললাম, হ্যাঁ। তাহলে আপনি বুঝাইতেন আপনার বাইরে একটু চেষ্টা করে দেখতেন। বুঝাইছি না বুঝাইছি, একই স্টেটমেন্টে আজকে বলদ হয়ে গেছে যে বুঝাইছি না বুঝাইছি জিজ্ঞান। আমি তো কইছি এখন এই মুহূর্তে আমার বাপ মা আমরা কোনো কথা কম না, এখন মিলতে করেন একটু বসবেন। এরপর কি কমু না রোজা রমজানে এখন না আমাদের লক্ষ্য আর কি বসবো? না না বসা, আমি এখনো কথা বলছেন, আপনি যে কথাটা বলছেন না ঠিক আছে ভাই, আপনি এখনো ঠিক আছে। একটা তো তারে সুযোগ দেওয়া উচিত ছিল। সংস্থার থেকে, আমার সংস্থার পক্ষ থেকে আমি চাইলাম সেই সুযোগ, আমি বলে যাই, সেই সুযোগটা সে দিবে না। ওই যে ইমরান, ওই চেহারাটা লওয়ার জায়গাতে বিয়ে করবে আর টাকা হলে ছেড়ে দিবে। এই ইমরানের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আর বিয়ে না করতে পারে। সারা বাংলাদেশের মানুষ দেখো যে এরকম টাকা হইলে বিয়ে করে। বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওর মুখ সম্মোচন হয়। বুঝলাম না, জুতার বাড়ি খাবি একদিন পর।
বাদুল্লা মা কি অনেক কৃতজ্ঞতা, বুঝছেন? আপনি এত চেষ্টা করেছেন, হ্যাঁ, কারণ আপনার জায়গা থেকে অনেক সময় এরকম লাউডলি কথা কেউ বলে না, কিন্তু আপনি হুদা হেলারি অনেক চেষ্টা করেছেন। না আপনি আসলে বেস্ট হিসেবে আপনার মোবাইলটা বের করেন, আমি আইডিটা করে দিই। একটা কথা বলছিলেন না